হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেলওয়ে সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা এই টপিকটা নিয়ে খুবই টেনশনে ছিলে বা অনেকে মেসেজ করছিলে হোয়াটসঅ্যাপে যে স্যার সায়েন্স রেলওয়ের জন্য এখন এত একটা ইম্পর্ট্যান্ট জায়গায় চলে এসেছে। কেন ইম্পর্ট্যান্ট আমি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় চলে এসেছে, তো যদি আমরা প্রিপারেশন নিতে চাই তো কিভাবে প্রিপারেশন নেবো। তোমরা রেলে যে কোনো এক্সামে কথা বলো না কেন, এলপি বলো, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ বা যাই এক্সাম দাও, তোমাদের প্রত্যেকের জন্য সায়েন্স তো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে রয়েছে, প্রত্যেকটা এক্সামে রয়েছে। তো অতি গুরুত্বপূর্ণ টপিক। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি একটা জিনিস নিয়ে সুন্দরভাবে আলোচনা করবো। ফিজিক্সের কী পড়তে হবে, দেখো প্রত্যেক জিনিস লেখা আছে। ফিজিক্সের কী পড়বে, কেমিস্ট্রির পড়বে, বায়োলজির পড়বে, এনভায়রনমেন্ট পড়বে, প্রত্যেকটা জিনিস এমন এখানে লেখা আছে। দেখো শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো পড়ে নাও। সত্যি বলছি, আজকে যে মানে একদম বেছে নিয়ে আসা হয়েছে, একদম টাইপ করে আমি হাতে লিখবো না, তোমাদের টেনশন নেই, একদম বেছে নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোতে তোমরা ফোকাস করবে। সায়েন্স নিয়ে সত্যি আর চিন্তা করতে হবে না, আর এই চ্যাপ্টারগুলোর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না। তাই যদি নিজে প্রিপারেশন নিতে চাও, যদি মনে করো কোথাও কোনো কোচিং নেবো না, কোথাও কোনো পেড ব্যাচ নেবো না, আমি নিজে প্রিপারেশন নেবো, তো এই ভিডিওটা তোমাদের চরম হেল্প করবে। ঠিক আছে, কারণ আমি একদম যে চ্যাপ্টারগুলো বলবো শুধু সেই চ্যাপ্টারগুলো তোমরা ফোকাস করবে। নিজেরা যদি অনেকে করে না, সেলফ স্টাডি করে, তো নিজেরা বিভ্রান্ত হয়ে যায়, স্যার কোন চ্যাপ্টারগুলো পড়বো, কোন চ্যাপ্টারগুলো বাদ দেবো, বা প্রিপারেশন কীভাবে করবো। আমি সম্পূর্ণ জিনিসটা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর ভিডিওটা শুরুর আগে তোমাদের একটা জিনিস জাস্ট আমি বলে রাখি, যদি প্রিভিয়াস ইয়ারে তোমরা কোশ্চেন চাও, সায়েন্সের বলো, ম্যাথের বলো, জিকের বলো, রেলওয়ে যা কিছু পরীক্ষা হয়েছে, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই CBT 1 CBT 2 বোথ, একদম সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য আছে। যদি চাও নিতে পারো কেউ। আমি এই ব্যাপারে কি প্রাইস আছে না আছে, কী কী চ্যাপ্টার আছে, কী কী আছে না আছে, আমি ডিটেলসে আলোচনা করবো। সায়েন্সের মধ্যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমি, ম্যাথের মধ্যে অ্যাডভান্স অ্যারিথমেটিক, এইগুলো নিয়ে রেলের সম্পূর্ণ রেলে যা যা পরীক্ষা হয়েছে সম্পূর্ণ একদম চ্যাপ্টার ওয়াইজ বানানো আছে। পিডিএফ সম্পূর্ণ বাংলা ভাষাতে বানানো আছে। ঠিক আছে, এখানে লেখাই দেখা আছে সম্পূর্ণ বাংলা ভাষায়। তো প্রাইস যা কিছু আছে কোর্সের ব্যাপারে আমি লাস্টে আলোচনা করব। আগে এই ভিডিওটাকে তোমরা একটু মন দিয়ে দেখো। ঠিক আছে, দেখো আমি লাস্টে প্রিপারেশন স্ট্র্যাটেজিও বলবো তোমাদের, যদি কেউ নিজে প্রিপারেশন নিতে চাও সেটা নেবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি যদি পরীক্ষার কথা বলি, টেকনিশিয়ান গ্রেড 3, তোমরা এখন জানো যে টেকনিশিয়ান যে এক্সামটা করেছে, এখন এলপি আলাদা, টেকনিশিয়ান আলাদা, এবং টেকনিশিয়ানের জন্য অনলি CBT 1 রেখেছে এবং দুটো বেরিয়েছে, গ্রেড 1 আর গ্রেড 3। এখন টেকনিশিয়ানের কোনো CBT 2 এক্সাম হবে না। তো সেখানে গ্রেড 3তে যদি আমরা লক্ষ্য করি, জানি আমরা গ্রেড 3 স্টুডেন্টই বেশি, সিট সংখ্যা বেশি, সেখানে তোমরা দেখবে জেনারেল সায়েন্সের জন্য 40 মার্কস আছে, 40 মার্কস এখানে রেখেছে। আমি আগে দেখাবো তোমাদের ইম্পর্টেন্স কতটা সায়েন্সটা নিয়ে। তোমরা হয়তো ম্যাথ প্র্যাকটিস করো, রিজনিং প্র্যাকটিস করো, বা জিকেতেও ফোকাস করো, জিকেতে যেখানে কম নাম্বার আছে, কিন্তু সেখানে সায়েন্সটা এত ইম্পর্টেন্ট, অনেকে সায়েন্সটাকে এড়িয়ে চলে। ঠিক আছে, 40 নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেড 3তে আছে। যদি আমরা আরপিএফ এর কথা বলি, ওখানে অনেকে ভাবে স্যার এখানে আমাদের সায়েন্সই নেই। যখন দেখবে জেনারেল অ্যাওয়ারনেসে 50 মার্কস আছে, এখানে কিন্তু কোথাও না কোথাও জেনারেল সায়েন্সের উল্লেখ আছে। এবং জেনারেল সায়েন্স থেকে এমন নয় যে 2 নাম্বার আসে, 1 নাম্বার আসে, 3 নাম্বার আসে, ভালো ভারী ভারকম কিন্তু একটা মার্কস কিন্তু এখান থেকে সায়েন্সের প্রশ্ন জিজ্ঞাসা করে। এছাড়া আমরা জানি, আমরা যদি এএলপির কথা বলি, এএলপির 20 থেকে 25 মার্কস কিন্তু এলপির এক্সামে আসে। গ্রুপ ডিরও মোটামুটি আমরা অ্যাভারেজ যদি দেখি সমস্ত এক্সামে, একমাত্র টেকনিশিয়ান গ্রেড 3তে ছাড়া, গ্রেড 3তে তো 40 মার্কস করে দিয়েছে। বাকি যে কোনো এক্সাম আমরা দেখি 20 থেকে 25 নাম্বার কিন্তু এই সায়েন্স থেকে কিন্তু মার্কস আসে। ঠিক আছে, তো কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য বুঝতে পারছো। এবার তোমরা বলবে স্যার ডাইরেক্ট এতে আসুন যে কি কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে, তারপর আমি তোমাদের দেখাবো যে কোথা থেকে পড়তে হবে, সেটাও আমি তোমাদের বলে দেবো। দেখো প্রথমে আমি ফিজিক্সের কথা বলছি, আমি বাংলায় বলে দেবো, তোমাদের কোনো টেনশন নেই। যদি আমি ফিজিক্সের কথা বলি, যে চ্যাপ্টারগুলো আছে তোমরা শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো ফোকাস করো, ব্যাস, আর কিছু করার প্রয়োজন নেই। ফিজিক্সের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট মানে হচ্ছে এককের কথা। দেখো আমি যে চ্যাপ্টারটা বলছি না, এর মধ্যে অনেক কিছু ঢুকে আছে। এখানে ইউনিট আছে, মেজারমেন্ট আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশির কথা আছে, সব কিছু এর মধ্যে পড়ে যাচ্ছে। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট মানে একক এবং পরিমাপ, এটার মানে কি একক এবং পরিমাপের কথা বলা হয়েছে। তারপরে সেকেন্ড আছে দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্য ক্ষমতা শক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মেকানিক্সের চ্যাপ্টার মধ্যে পড়ে, আর মেকানিক্সের মধ্যে অনেক কিছু পড়ে যায়, ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপরে ভরের নিউটন লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্রের কথা পড়ে যায়, সব কিছু পড়ে যায়। আমি আলাদা আলাদা একটু করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো কার্য ক্ষমতা শক্তি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
ঠিক আছে। নিউটন ল অফ মোশন, তার মানে হচ্ছে নিউটনের গতিসূত্র যেটা আছে না, প্রথম গতিসূত্র, দ্বিতীয়, তৃতীয়, এবং এখান থেকে প্রচুর পরিমাণে নিউমেরিক্যাল কোশ্চেন আসে। আমরা জানি বল ও গতির সমস্ত কিছু প্রশ্ন আসে, আর নিউমেরিক্যাল ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রশ্ন আসে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্র্যাভিটেশন, মানে মহাকর্ষের কথা বলেছে। নেক্সট চ্যাপ্টার প্রপার্টিজ অফ ম্যাটার, প্রপার্টিজ অফ ম্যাটার মানে পদার্থের ধর্ম, মানে পদার্থের ধর্ম। হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ উষ্ণতা। সাউন্ড মানে শব্দ। এই চ্যাপ্টারগুলো এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই, আমি এগুলো তোমাদের পিডিএফ আকারে টেলিগ্রামে দিয়ে দেবো। আমি টেলিগ্রাম আমি কমেন্ট বক্সে পিন করে দেবো বা ডিসক্রিপশন বক্সে দেবো, যুক্ত থাকবে। আমি এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো, তো তোমার স্ক্রিনশট চাইলে নিতে পারো, না চাইলে না নিতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো, ফিজিক্সের নেক্সট চ্যাপ্টার হচ্ছে লাইট, আলো। অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে নিউমেরিক্যাল বলো, থিওরিটিক্যাল প্রশ্ন বলো, প্রচুর পরিমাণে ভরে ভরে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আসে, সেটা গ্রুপ ডি হোক, এলপি হোক, টেকনিশিয়ান হোক, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা আমি লাস্টে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দিচ্ছি। সবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমি তাও বলে দেবো। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, মানে কি, তড়িৎ এবং চুম্বকত্ব। ঠিক আছে। নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ইনভেনশন মানে যে সমস্ত আবিষ্কারের ব্যাপার স্যাপারগুলো আছে, কে কী আবিষ্কার করেছে সেই। এই যে চ্যাপ্টারগুলো বললাম, এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সের জন্য। এছাড়াও তোমরা দেখবে মডার্ন ফিজিক্স বলে একটা চ্যাপ্টার আছে, মডার্ন ফিজিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান। এখান থেকেও কিন্তু ইদানিং প্রশ্ন দিচ্ছে। এবার যদি বলো স্যার এর মধ্যেও ইম্পর্টেন্ট কি, এর মধ্যে ইম্পর্টেন্ট বাছা মুশকিল, কারণ সবগুলোই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনোটাই আলাদাভাবে কোনো কিছু প্রাধান্য দেওয়া যাবে না। তার মধ্যেও আমি বলে রাখছি, তোমাদের ইউনিট মেজারমেন্ট থেকে প্রচুর প্রশ্ন আসে, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে তোমাদের নিউমেরিক্যাল আসে, নিউটন লজ অফ মোশন থেকে নিউমেরিক্যাল আসে, তারপর হিট অ্যান্ড টেম্পারেচার, সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, তারপর লাইট খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম। কিন্তু আমি আবারও বলছি, কোনোটাই বাদ দিয়ে নিউক্লিয়ার ফিজিক্স, এটা কি ইম্পর্টেন্ট নয়? আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে পারমাণবিক পদার্থবিদ্যা। আমি হয়তো আগে ভুল বলেছি, যে মডার্ন ফিজিক্স হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স সেটা হচ্ছে পারমাণবিক পদার্থবিদ্যা। ঠিক আছে, যেখানে নিউক্লিয়ার ফিউশন এইসব ব্যাপারে পড়া হয়। তো এই চ্যাপ্টারগুলো তোমাদের ফিজিক্সের জন্য পড়তে হবে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট তোমাদের জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে? ম্যাটার্স মানে পদার্থ। তারপর আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, মানে ভৌত রাসায়নিক পরিবর্তন। তারপর আছে ডাল্টন অ্যাটমিক থিওরি মানে ডাল্টনের পরমাণুবাদ। তারপর আছে অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠন। মোল কনসেপ্ট মানে মোলের ধারণা। সলিউশন মানে দ্রবণ। গ্যাসিয়াস ল মানে গ্যাসের ধর্ম। নেক্সট দেখো আর কি আছে, কেমিস্ট্রি চ্যাপ্টার একটু বেশি। রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি, এর মানে তেজস্ক্রিয়তা এবং পারমাণবিক শক্তি। ঠিক আছে। ভ্যালেন্সি অ্যান্ড কেমিক্যাল বন্ডিং, যোজ্যতা এবং রাসায়নিক বন্ধন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, জারণ বিজারণ, যে তোমরা পড়েছো জারণ বিজারণ। অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড ক্ষার লবণ। পিরিয়ডিক টেবিল মানে যেটা তোমাদের পিরিয়ডিক টেবিল বলতে কি বলে, পর্যায় সারণী যেটা বলে, পর্যায় সারণী। মেটালস অ্যান্ড নন মেটালস, ধাতু এবং অধাতু। অ্যালয় অ্যান্ড পলিমার। নেক্সট দেখো, এখানে এই চ্যাপ্টারগুলো হলো। নেক্সট আরও দুটো চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান। এই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকম অর্গানিক কম্পাউন্ড আছে, হাইড্রোকার্বন আছে, অ্যালকোহল আছে, কার্বনিক অ্যাসিড আছে, ফর্মালডিহাইড আছে, আরও অন্যান্য অর্গানিক কম্পাউন্ড রয়েছে। এই সমস্ত কিন্তু অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে যাচ্ছে। তাই আমি আবারও বলছি, এগুলো শুধু চ্যাপ্টার নেম, এর ভেতরে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, কেমিস্ট্রি বোঝা গেল, এই চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি বায়োলজি আসছি। বায়োলজি কী চ্যাপ্টার পড়তে হবে? সেল মানে কোষ, টিস্যু মানে কলা, হিউম্যান বডি মানে মানব শরীর। এবার দেখো, হিউম্যান বডির মধ্যে মানব শরীরের সমস্ত কিছু পড়ে যাচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেম পড়ছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়ছে, রেসপিরেটরি সিস্টেম পড়ছে, এক্সক্রিটরি সিস্টেম পড়ছে, নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, সমস্ত কিন্তু হিউম্যান বডি মানে মানব শরীরের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যানিমাল কিংডম মানে প্রাণী রাজ্য, প্ল্যান্ট কিংডম মানে উদ্ভিদ রাজ্য, বায়োমলিকিউল মানে বায়োমলিকিউলই মানতে পারো, জৈব অণু বলতে পারো। জেনেটিক্স পড়ে যাচ্ছে। আর কি পড়ছে? অর্গানিক এভলিউশন মানে কি? জৈবিক বিবর্তন। ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাস। প্রোটিন, ভিটামিন অ্যান্ড মিনারেলস। হিউম্যান ডিজিজ মানে মানব রোগ। তারপর প্ল্যান্ট মরফোলজি মানে প্ল্যান্ট মরফোলজি মানে উদ্ভিদ অঙ্গ সংস্থানবিদ্যা। আর প্ল্যান্ট ফিজিওলজি মানে হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট মানে উদ্ভিদের যে প্রজনন আছে, উদ্ভিদের জনন আর কি, উদ্ভিদ প্রজনন।
মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি, জীববিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ শাখাগুলো আছে, মেজর বায়োলজিস্ট অ্যান্ড ইনভেনশন, মানে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিজ্ঞানী আছে এবং তাদের যা 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 ইনভেনশন করেছে, আবিষ্কার করেছে, সেসব নিয়ে। তো এই যে চ্যাপ্টারগুলো তোমাদের বায়োলজির জন্য বললাম, ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে তোমরা এগুলোকে বাদ দিয়ে তোমরা কোনোভাবে কিছু করতে পারো না। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি যা কিছু তোমাদের জন্য বললাম, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি তোমাদের বলে দিলাম। এবার কথা আছে স্যার এনভায়রনমেন্টের জন্য কি পড়বো। দেখো অনেকে না এই এনভায়রনমেন্ট জিনিসটা বাদ দিয়ে চলে যায়, কিন্তু এনভায়রনমেন্টে আমি যখন পিডিএফও তৈরি করছি তখন আমাকে সবাই যখন পিডিএফ নিতে চায় তখন সবাই আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কথা বলে, কিন্তু জানি না কেন এনভায়রনমেন্টের কথা বাদ চলে যায়। এনভায়রনমেন্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এনভায়রনমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। এনভায়রনমেন্ট থেকে তোমাদের কি পড়তে হবে মুখে বলে দিচ্ছি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম সম্বন্ধে পড়তে হবে, বায়োডাইভার্সিটি পড়তে হবে, তারপরে গ্লোবাল যে সমস্ত এফোর্টগুলো চলছে, এনভায়রনমেন্ট যে কনজারভেশনগুলো চলছে, তারপর ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন চলে আসে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে কোশ্চেন আসে, পলিউশন থেকে কোশ্চেন আছে, তারপরে তোমার ওজোন লেয়ার থেকে প্রশ্ন আসে, গ্রিন হাউস গ্যাস থেকে প্রশ্ন আসে, ক্লাইমেট যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেসব দিকে প্রশ্ন আসে, তারপর ওয়াইল্ড লাইফ যে কনজারভেশন আছে সেসব থেকে প্রশ্ন আসে। এনভায়রনমেন্ট থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, যেগুলো আমরা বায়োলজির মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা চ্যাপ্টার তো বুঝলাম, এবার এটা প্রিপারেশন নেবো কীভাবে। দেখো একদম সিম্পল ভাষায় বলছি, যদি মনে করো যে কোচিং কোথাও নেবো না, আমার কাছেও পেড ব্যাচ চলে, অন্যান্য স্যারের কাছেও আছে, কোচিং আছে, অফলাইন আছে, অনলাইন আছে, যদি কোথাও কিছু না নিতে চাও সেক্ষেত্রে তোমরা কি করবে, সিম্পল, তোমরা যেটা ফার্স্ট ফলো করবে সেটা হচ্ছে এনসিইআরটি। ফার্স্ট যেটা ফলো করবে সেটা হচ্ছে এনসিইআরটি। স্যার এনসিইআরটি কোন ক্লাস পড়বো? এনসিইআরটি অনেকে বলবে স্যার 9 আর 10 পড়ে গেলে কাজ হয়ে যাবে। আমি বলবো না, হবে না। এখন যা কোশ্চেনের প্যাটার্ন দিয়েছে বা এখন যা কোশ্চেনের লেভেল দিচ্ছে তাতে 9, 10 শুধুমাত্র পড়ে গিয়ে কাজ হবে না, তোমাদের 11, 12 সঙ্গে নিয়ে চলতে হবে। কারণ 11, 12 থেকে আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো, লাইন তুলে প্রশ্ন দিয়েছে। দেখো এনসিইআরটি কেন, অনেকে কি করবে, অনেকে অনেক জায়গায় করে, আমি দেখেছি টপ 100 কোশ্চেন করে যাও, এই 100টা প্রশ্ন পড়লে তোমাদের কমন, কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে চলে যাও, তোমাদের ক্ষেত্রে কমন। অনেকে ভাবে স্যার প্রিভিয়াস ইয়ারে যে পিডিএফ বার করেছেন সেই পিডিএফটা নিচ্ছি, পড়বো, চাকরি পেয়ে যাবো। হবে না, আমি আবারও বলছি, সেই দিন চলে গেছে, ওই দিন হবে না। শুধু প্রথম থেকে আমি একটা ভিডিও বানাবো, অনেকে আমাকে মেসেজ করে স্যার টেস্ট দিচ্ছি, টেস্টের নাম্বার আসছে না, আমরা কি করব। তোমাদের যদি একটা চ্যাপ্টার সম্পর্কে যদি তার ধারণাটাই ক্লিয়ার না থাকে, একটা চ্যাপ্টার যতক্ষণ না তোমরা তার ডিটেলসে গিয়ে পড়ছো, ডায়াগ্রাম ধরে পড়ছো, ততক্ষণ তোমাদের, আমি অন্যান্য সাবজেক্টের কথা বলছি না, এখানে শুধু সায়েন্সের কথা বলছি, তো তোমরা কি করে ভাবছো যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে চলে যাব। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো করতেই হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট, আমি ওটা বাদ দিয়ে যেতেই পারবো না, করতেই হবে। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এমনি পিওয়াইকিউ সেট এমনি বার করিনি, অবশ্যই করতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি কেউ ভাবো শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো আমি চান্স পেয়ে যাবো, তা কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে তোমাদের এনসিইআরটি ফলো করতে হবে, এনসিইআরটি খুঁটিয়ে পড়তে হবে, 9, 10, 11, 12 খুঁটিয়ে পড়তে হবে। এবার প্রবলেমটা কি, দেখো আমি পুরো স্টেপটা বলি তারপর প্রবলেম বলবো। প্রথমে এনসিইআরটি পড়ে নিলে, এনসিইআরটি থেকে তোমরা কিছু এমসিকিউ কোশ্চেন করো, গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন করো। যদি কোনো টিচারের কাছে পড়ো তাদেরকে বলো যে এখান থেকে স্যার এমসিকিউ গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমাদের করিয়ে দিন। প্রথমে তো আবার বলছি, প্রথমে খুঁটিয়ে একটা চ্যাপ্টার, ধরো সেল চ্যাপ্টার, কোষ চ্যাপ্টার তুমি পড়ছো, এই কোষ চ্যাপ্টারটা তোমাকে প্রথমে ডিটেলসে এনসিইআরটি থেকে পড়তে হবে। ওখানে নানা রকম ডায়াগ্রাম দেখানো আছে, নানা রকম থিওরিটিক্যাল জিনিস বোঝার মতন আছে, নানা রকম জিনিস আছে, ওগুলো তোমরা বুঝলে। তারপর এখান থেকে কি করবে, কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করো, এনসিইআরটি থেকে বলছি। তারপরে চলে আসো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, পিওয়াইকিউতে চলে এসো। এবার কি করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাইরেক্ট কি করে মুখস্থ করে চলে যায়, যে এই কোশ্চেনের অ্যান্সার এটা, এই কোশ্চেনের অ্যান্সার এটা, এই কোশ্চেনের অ্যান্সার এটা, ব্যাস আমাদের সব হয়ে গেছে। না, যদি একটা প্রশ্ন আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেল থেকে, ওই কোশ্চেনটা ধরে এখন আরও যে কটা কোশ্চেন হতে পারে তার যে ডিটেলসে যাওয়া, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, তার ডিটেলসে যেতে হবে। এই কোশ্চেনটা থেকে আরও 5টা কোশ্চেন কি আসতে পারে, এবং যখন ওই কোশ্চেনটা ধরে তার ডিটেলসে তোমরা যাবে, তখন কি হবে, তোমার যে থিওরিটা পড়েছো এনসিইআরটি সেটা পর্যন্ত এখানে রিভিশন হয়ে যাবে। ঠিক না, হতে পারে এমন কিছু প্রশ্ন পেলে যেটা এনসিইআরটিতে নেই, এরকম প্রশ্ন আসে না সাধারণত, যে এমন কিছু নিত্য নতুন প্রশ্ন পেলে, এবং সেই প্রশ্নটা যখন তোমরা ডিটেলসে গিয়ে পড়বে তখন তোমরা নতুন আরও কিছু শিখতে পারবে। তার মানে কি, ওই চ্যাপ্টারটার সম্বন্ধে তোমাদের একটা সঠিক একটা ওয়াইড ধারণা, একটা বড় একটা ধারণা জন্ম নিচ্ছে, যে আমি এই চ্যাপ্টার সম্পর্কে আর যদি কিছু কোশ্চেন আসে এর বাইরে যাবে না। যদি আমরা এমসিকিউয়ে না পাই বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে না পাই, আমাদের যা কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অনুযায়ী সেই কোশ্চেনটা আমরা সলভ করে দেবো। বোঝা গেল? এবার এর মধ্যেও কিছু কোশ্চেন কি নতুন পাবে না? অবশ্যই পাবে, সেগুলো পড়ে নিতে হবে, ওগুলো এক্সেপশনাল। কিন্তু আমি যেটা বলছি 99.99%-এর কথা বলছি, ঠিক আছে?
বোঝা গেল? তো প্রথমে কি করবে, যদি কেউ প্রিপারেশন বাড়িতে, যে আমি কোথাও কোচিং নেবো না, বাড়িতে পড়বো, সেক্ষেত্রে এনসিইআরটি মাস্ট বি ইম্পর্টেন্ট, এনসিইআরটি মাস্ট বি ইম্পর্টেন্ট। তো সেখান থেকে পড়ো, এমসিকিউ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো এবং তার ডিটেলসে গিয়ে পড়ো। এইভাবে এই জিনিসগুলোকে পড়তে হবে। সায়েন্সের জন্য সব কটা, যে কটা বলেছি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, এইভাবে পড়তে হবে, অন্য কোনো রাস্তা নেই। কেউ যদি বলে এই টেস্ট দিতে শুরু করে দাও, এই মক টেস্ট দিয়ে দাও, এই 100টা প্রশ্ন প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করে নাও, হয়ে যাবে, হবে না। পরিষ্কার কথা শোনো, হবে না। তার কারণ এক্সাম সেই জায়গাতে আর নেই যে আমি গুগলি আসবে, গুগলি মেরে দিয়ে চলে আসবো, ওই জায়গাতে কিন্তু নেই। ঠিক আছে, এবার কোচিংয়ের কেন প্রয়োজন, যদি তোমরা গাইড নিতে চাও, সেই গাইডের কেন প্রয়োজন? এই যে তোমরা জিনিসগুলো খুঁজবে না, যে স্যার এনসিইআরটি বাজারে পাওয়া যাচ্ছে না, এনসিইআরটি পড়বো কোথা থেকে, এনসিইআরটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এবার ওর মধ্যেও না কিছু উল্টাপাল্টা মানে কি, মানে কিছু যে জিনিসগুলো আমাদের পড়তে হবে না। দেখো চাকরি পেতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কি বলতো, স্মার্ট স্টাডি। তোমাদের প্রথমে যা জানতে হবে স্মার্ট স্টাডি। সব পড়ে নেবো, সব কিছু মনে রাখবো, তা কিন্তু হবে না। সব পড়তে হবে না, যে জিনিসগুলো পড়তে হবে সেগুলোকে বারবার রিভিশন করতে হবে, একদম এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ পড়তে হবে। উল্টাপাল্টা জায়গার জিনিস এক গাদার পড়লে হবে না। এনসিইআরটিতে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের এক্সাম প্রসপেক্টিভ নয়, ওগুলো তোমাদের লাগবে না। তো সেই জিনিসগুলো কি করবে, তোমরা যখন নিজেরা পড়বে বুঝতে পারবে না যে আমরা পড়বো কোনটা, ছাড়বো কোনটা। এবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসলে, এবার যদি তোমরা ভাবতে থাকো আচ্ছা এটা পড়া ঠিক হবে কিনা, আচ্ছা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোত্থেকে পাবো, আচ্ছা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো পাচ্ছি, ওগুলো ডিটেলসের জন্য নিজেদেরকে পরিশ্রম করে সলিউশন বার করতে হচ্ছে, খাটতে হচ্ছে। তো আমাদের কাছে সময় এতটাও নেই যে আমরা 2 বছর 5 বছর ধরে প্রিপারেশন নেবো, এক একটা কোশ্চেন ধরে ডিটেলসে খাটবো। এই জন্য ব্যাচ, এই জন্য গাইড, যেখানে পড়ো, আমার কাছে বলে বলছি না, তোমরা যেখানে ইচ্ছা পড়ো, এই জন্য দরকার যে তোমাদের কাছে পুরো একদম রেডি করে দেবে খাবার, তোমরা শুধু খাবে। তার মানে এনসিইআরটি তোমাদের একদম বলে দেবে, এই টপিক পড়িয়ে দেবে, বলে দেবে না, পড়িয়ে দেবে যে এই জিনিসগুলো পড়তে হবে, এইগুলো ছাড়তে হবে, এই ডায়াগ্রাম দরকার, এই জিনিস দরকার, তোমরা এগুলো পড়ো, এমসিকিউ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেলস রেডি করে দেবে যে না এটার কোশ্চেন অ্যান্সার এটা, এটার ডিটেলস এটা, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা শুধু কি করবে, তোমাদের জন্য তখন কি কাজ রইলো, স্যার যেটা পড়াবে তোমরা সেটা সিম্পল পড়বে এবং রিভিশন দেবে। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। শুধু পড়লে হবে না, সঙ্গে রিভিশন নিয়ে তোমাদের চলতে হবে। তার জন্য তোমাদের টাইম দরকার। এবার তোমাদের শুধু সায়েন্স নেই, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট নেই, এবার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, রিজনিং, ম্যাথের অ্যাডভান্স, আরিথমেটিক, তার মধ্যে হিউজ চ্যাপ্টার। তো তোমরা খুঁজবে না, পড়বে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তোমরা অনেকে বলো না যে স্যার এলে কোর্সের কথা বলে, কোর্স নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোমরা এত জিনিস কভার আপ করবে কখন, নিজেরা যদি খুঁজে পড়তে চাও। আমি এই জিনিসটা বলতে চাই। তো নিচে কেউ কমেন্ট করো না স্যার কোর্স বিক্রির জন্য বলছে, ভাই কাউকে মানে যাদের প্রয়োজন তারা নেবে, যাদের প্রয়োজন নেই নিয়ে কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? যেখানে পড়ছো সেখানে স্যারকে বলো এইভাবে গাইড, বা স্যার যেভাবে বলছে সেইভাবে গাইড অনুযায়ী চলো, সঠিক মানে যেটা তোমাদের গন্তব্যস্থল পরীক্ষা ক্র্যাক করা অবশ্যই করতে পারবে। এই ওয়েতে করতে হবে, ঠিক আছে? আর যদি আমাদের সাথে কেউ জুড়তে চাও যে স্যার জেনারেল সায়েন্সের ব্যাচ নেবো, যেখানে আমাদের অল ওভার সমস্ত কিছু কমপ্লিট, আমি দেখো আমরা শুধু রেলের জন্য পড়াই, এক্সাম গ্র্যাভিটি, রেলে যা কিছু এক্সাম আছে সব কিছুর জন্য ব্যাচ অ্যাভেলেবেল। কিন্তু আমি তোমাদের একটা গ্যারেন্টি দিচ্ছি, এই যে ব্যাচটা আছে না, জেনারেল সায়েন্সের এই যে ব্যাচটা তৈরি করা হয়েছে, এটা এতটাই মানে কি বলবো, এতটা মেহনত, এতটা পরিশ্রম করে তৈরি করা হয়েছে যে এই ব্যাচের বাইরে তোমাদের জীবনে কোনোদিন সায়েন্স পড়ার প্রয়োজন পড়বে না। অন্যান্য এক্সামে বসে যাও, রেল ছাড়া, আমরা শুধু রেল পড়াই, আমি তাও বলছি রেল ছাড়া তোমরা অন্যান্য এক্সাম, আমি বলি না সাধারণত, আমি তাও বলছি তোমরা যে কোনো স্টেট লেভেলের এক্সামে বসে যাও, দেখো এর বাইরে কোশ্চেন যাবে না, এতটা ডিটেলসে পড়ানো আছে। দেখো আমি কোনো কিছু বাড়িয়ে মানে বড় বড় কথা বলছি, আমার ফ্রি ক্লাস দেখো দেওয়া আছে, আমার পেড ব্যাচ দেখো অ্যাপ্লিকেশনে যাবে, ফ্রি ক্লাসে ওখানেও পাবে। এছাড়া ইউটিউবে অনেক মানে পড়ানো আছে, অনেক ক্লাস দেওয়া আছে, সেখানে বুঝতে পারবে কিভাবে পড়ানো হয় না, যা আছে তোমাদের সামনে আছে। কোনো কিছু আসমান থেকে পড়ে যাবে স্যার এরকম তো চাইনি, এরকম কোনো কিছু ব্যাপার নয়। তো প্রচুর পরিশ্রমের সঙ্গে এই ব্যাচটা তৈরি করা হয়েছে, যার প্রাইস আছে 799 টাকা, ঠিক আছে? আমি এই যে ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটার পর 2 দিন, অনলি 2 ডেজ, এর প্রাইস রাখবো আমি 699 টাকা। কিন্তু এরপর থাকবে না, আমি সেটাও বলে দিচ্ছি, 699 টাকা এই 2 দিনের জন্য প্রাইস রাখা হবে, ঠিক আছে? অনলি ফর 2 ডেজ, এর উপরে আবার কিন্তু 799 টাকা প্রাইস হয়ে যাবে। এটা কোন কোন এক্সাম, আবারও বলছি, সমস্ত এক্সামের জন্য, সমস্ত এক্সাম তোমাদের এটাতে কভার করবে। আর এখানে তোমরা এনসিইআরটি, তার থেকে এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার ডিটেলস সম্পূর্ণ বাংলা ভাষায়, সম্পূর্ণ, সব থেকে বড় ব্যাপার, সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই ব্যাচের বাইরে আর কোনো কিছু তোমাদের বইপত্র, ভিডিও, সিলেবাস কোনো কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে? কি করে পাবে, আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আমি বলে দিচ্ছি।
আচ্ছা, আমি যেটা বলেছিলাম তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ব্যাপারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সায়েন্সের, ম্যাথে, জিকে অ্যাভেলেবেল আছে। এলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি যে যা রেলের পরীক্ষা হয়, সিবিটি 1 সিবিটি 2 বোথ, ঠিক আছে? তো একটু ভেবে চিন্তে নেবে, অনেক কিছু ফ্রড হচ্ছে ইউটিউবে, অনেকে 50 টাকা 100 টাকা করে দিচ্ছে, তোমরা যেটুকু দেবে লস, কারণ গুগল ট্রান্সলেট করা জিনিস দিচ্ছে যেগুলো নিয়ে তোমাদের কোনো লাভ হবে না। তো এই সাবজেক্টগুলো আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, ম্যাথের অ্যাডভান্স, আরিথমেটিক। আর তোমরা যখন পাবে প্রত্যেকটা সাবজেক্টও আলাদা আলাদা করে পাবে, এমনটা নয় যে একসঙ্গে দিয়ে দিলাম সায়েন্সের পুরো একটা পিডিএফ। না, এবার বায়োলজি পড়বে তো বায়োলজি খোঁজো কোথায় আছে বায়োলজি, না ওরকমটা নয়। যখন বায়োলজি পড়বে তখন বায়োলজি শুধু ক্লিক করবে, খুলবে, এবং তার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ করা আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। পিডিএফ চাইলে পিডিএফ পেতে পারো, প্রিন্ট চাইলে প্রিন্ট পেতে পারো, যেটা তোমাদের সুবিধা। এবার প্রাইস নিয়ে আমি একটু বলে দিই। সায়েন্সের যে পিডিএফ প্রাইস আছে 249 টাকা, জিকের যে পিডিএফ প্রাইস আছে 249 টাকা, ম্যাথের যে পিডিএফ প্রাইস আছে 349 টাকা। এগুলো সব এখন অফার প্রাইস বলছে, সেগুলো আগের প্রাইস যা আছে সেই প্রাইসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা করবে। প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস, যদি প্রিন্ট নিতে চাও, সায়েন্সের 585, জিকের 599 আর ম্যাথের 749, 749, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। যদি একসঙ্গে সমস্ত পিডিএফ নিয়ে নাও তাহলে কত লাগবে? 649 অনলি। আর যদি প্রিন্ট হোম ডেলিভারি সমস্ত একসঙ্গে নাও 1599 টাকা। এই হচ্ছে ব্যাপার। কি করে পাবে আমি লাস্ট পর্যন্ত দেখো, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। রেলের কম্বাইন্ড ব্যাচ, এই একটা ব্যাচ আছে যেটা রেলের কম্বাইন্ড ব্যাচ, ভেরি ইম্পর্টেন্ট ব্যাচ। এটা তোমরা রেলের যে কোনো এক্সাম দাও প্রত্যেকের জন্য একটাই ব্যাচ। যদি কেউ মনে করো আমি একটা ব্যাচ নেবো, একটা ব্যাচের মধ্যে আমি টোটালটা কভার আপ করবো, তার জন্য কম্বাইন্ড ব্যাচ, এটার প্রাইস আছে 1999। এখানে তোমাদের নন টেকনিক্যাল যা পোর্শন আছে, রিজনিং বলো, ম্যাথ বলো, জিকে বলো, স্ট্যাটিক জিকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, আর কি আছে তোমাদের জেনারেল সায়েন্স বলো, সব কিছু কভার আপ হবে এর মধ্যে। একটাই ব্যাচ, সমস্ত কিছু ক্লিয়ার, ঠিক আছে? এবার তুমি মনে করো স্যার শুধু এলপি টেকনিশিয়ানের ব্যাচ নেবো, সেক্ষেত্রে নিতে পারো 1499 টাকা প্রাইস আছে। এখানে টোটাল সমস্ত কিছু তোমাদের কভার হবে এলপি টেকনিশিয়ানের জন্য, ঠিক আছে? ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স, অ্যাওয়ারনেস সব কিছু। এবার শুধু রেলওয়ে, আরপিএফ, এসআই কনস্টেবলের যদি ব্যাচের কথা বলো, এটার প্রাইস আছে কত? 1299, 1799 টাকা না 1299 টাকা। এটা আরপিএফ, এসআই কনস্টেবলের জন্য। রেলওয়ে ম্যাথ, হ্যাঁ এই ম্যাথ ব্যাচ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চলছে অলরেডি ইউটিউবে, যদি কেউ না দেখে থাকো প্লেলিস্ট বানানো আছে, গিয়ে দেখবে। রেলের ম্যাথের জন্য যদি কেউ ব্যাচ নাও, এই একটাই ব্যাচে তোমাদের A to Z কভার আপ করবে, যেটার প্রাইস আছে 799 টাকা ফাউন্ডেশন ব্যাচ। সমস্ত রেলের যা কিছু এক্সাম হয় এর মধ্যে টোটালটা কভার আপ করবে। আর যদি কেউ বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি টেকনিশিয়ানের জন্য, এলপির জন্য, টেকনিশিয়ান না এলপির জন্য নিতে চাও, মাত্র 799 টাকা প্রাইস আছে। 40 মাসে দুর্দান্ত প্রিপারেশন, তোমরা এটা জয়েন হতে পারো। আর যদি কারো ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান থাকে তো অবশ্যই এই ব্যাচ জয়েন করতে পারো, মাত্র 699 টাকা প্রাইস আছে। আচ্ছা, এবার পাবে কীভাবে তোমাদের আমি সিম্পল ভাষায় বলে দিই। এগুলো ছেড়ে দাও, এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা সিম্পল। যদি পিডিএফ চাও পিডিএফ লেখো, যদি প্রিন্ট চাও প্রিন্ট লেখো, যদি সায়েন্স চাও সায়েন্স ব্যাচ সিম্পল সায়েন্স লিখবে, যদি কোনো ব্যাচের প্রয়োজন হয়, যদি কোনো ম্যাথ ব্যাচ চাও সো ম্যাথ ব্যাচ লেখো। তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করে দেওয়া হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। তোমাদের যদি ব্যাচ চাও ব্যাচে যুক্ত করে নেওয়া হবে, আর যদি পিডিএফ চাও ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, আর যদি প্রিন্ট চাও এখান থেকে ফোন করে তোমার অ্যাড্রেস বাগেরা জিজ্ঞাসা করে নেওয়া হবে। শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই চলবে। যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই ফোনও করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে, ঠিক আছে? সিম্পল প্রসেস, পেমেন্ট নাম্বার সেন্ড করবে, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, ব্যাচে অ্যাড করে নেওয়া হবে, ব্যাস। এবার যদি মনে করো না স্যার আমরা ফোন করবো না, আমরা ডাইরেক্ট নেবো, তো ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করো, আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর রেজিস্টারে ক্লিক করবে, তোমাদের মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করবে, ভেরিফিকেশন কমপ্লিট। যখন ব্যাচ যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তোমরা বুকসের নিচে দেখবে স্টাডি মেটেরিয়াল আছে, ওই স্টাডি মেটেরিয়ালে যাবে, ওখান থেকে তোমরা পিডিএফ নিতে পারো। বুকসে গেলে তোমরা বই নিতে পারো, যে প্রিন্ট হোম ডেলিভারি নেবো সেক্ষেত্রে। আর এই পেড ব্যাচ হচ্ছে তোমাদের পেড কোর্সের জন্য। তো আমরা পেড কোর্স যদি কোনো পেড ব্যাচ নিতে চাও, এই প্রাইস নেই, এখন সব ডিসকাউন্ট চলছে। পেড কোর্সে ক্লিক করে ব্যাচ নেওয়া যায়, সায়েন্সের ব্যাচ বললাম, এলপির ব্যাচ বললাম, কম্বাইন্ড ব্যাচ বললাম, এই কোর্সের মধ্যে আছে। আর কোথাও কোনো কুপন কোড লাগাতে হবে না, ডাইরেক্ট ডিসকাউন্ট। আমি যে বায়োলজি ডিসকাউন্টের কথা বলেছি, এই সায়েন্সের ডিসকাউন্টের কথা বলেছি, 699 টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট, কোথাও কোনো রকম কিছু কোড লাগানোর প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই। এখানে স্ক্রল করে করে দেখবে, এখান থেকে এক একটা ব্যাচ তোমরা ডাইরেক্ট কালেক্ট করতে পারো। যদি কোথাও কোনো সমস্যা হয় এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আমি যেভাবে বললাম সেইভাবে একটু চলার চেষ্টা করো, ওই সিলেবাসটা মেনে চলার চেষ্টা করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো যারা সায়েন্স নিয়ে চিন্তায় ছিল বা সায়েন্সের প্রিপারেশন ঠিকঠাক করতে চায়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।